This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের আমাদের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর এমন একটা বিষয় নিয়ে করব যেটা করতে ইচ্ছেই করছে না, কারণ আরজি করের কাণ্ড নিয়ে আর অনুষ্ঠান করতে ভালো লাগছে না। বিশ্বাস করুন, একটাও কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের ঘন ঘন বয়ান বদল এবং আদালতে এক বয়ান এবং মিডিয়ায় সম্পূর্ণ অন্য বয়ান দেওয়ার ফলে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তাতে সুপ্রিম কোর্টও আর ভরসা রাখতে পারছে না। এই খবরটা জানাতেই এলাম আপনাদের কাছে। নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সিবিআই এর তদন্তের গাফিলতি এবং বেশ কিছু খামতির বিষয় আশয় নিয়ে। আদালত পরিষ্কার করে তাদের কাছে আজ জানতে চেয়েছেন যে পরে আবার মত বদল করবেন না তো, নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকবেন তো। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তারা মুখবন্ধ খামে যা জানানোর তা আদালতকেই জানিয়েছেন। তখনই সুপ্রিম কোর্ট জানতে চায় তারা তাদের অবস্থানে অনড় থাকবেন কিনা। তার জন্য আদালত তাদের বলেন যে পুরনো আবেদন ফিরিয়ে নিয়ে নতুন করে 2 দিনের মধ্যে আবেদনটা করতে হবে। আদালতে যখন নির্যাতিতার পরিবার সিবিআই এর তদন্তে গাফিলতির কথা জানাচ্ছিলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা নিয়ে এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু অপরাধী যে সঞ্জয় রায় তাকেই সুবিধে পাইয়ে দেবে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং তদন্ত রিপোর্ট দেখেই শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করে। প্রথমে নির্যাতিতার পরিবার ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসলেও শিয়ালদা কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যেই মুহূর্তে রাজ্য সরকার হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তোলে, 180 ডিগ্রি ঘুরে আশ্চর্যজনকভাবে নির্যাতিতার পরিবার সঞ্জয়ের পক্ষ নিয়ে ফাঁসির দাবি থেকে সরে গিয়েছেন এবং সমস্ত ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর চাপিয়ে তাঁর পদত্যাগের দাবি করে বসলেন। এই নির্যাতিতার পরিবারই কিন্তু কলকাতা পুলিশের তদন্তের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়েছিলেন। হাইকোর্ট ঠিক 3-4 দিনের মাথায় সিবিআই তদন্তে মঞ্জুরিও দিয়ে দেয়। এরপরেই নির্যাতিতার বাবা এবং মা যৌথভাবে শুরু করেন একের পর এক নাটক। হ্যাঁ, নাটক। কষ্ট হচ্ছে বলতে, খারাপ লাগছে বলতে। তারা তাদের মেয়েকে হারিয়েছেন, একমাত্র রোজগেরে সন্তানকে হারিয়েছেন। তাদের প্রতি সমব্যথী হয়েও বলছি, তারা একের পর এক নাটক তারপরে শুরু করলেন যখন থেকে সিবিআই তদন্তে হাতে নিল। প্রথমে তারা কি বললেন? প্রথমে বললেন দেওয়াল ভেঙে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে জানা গেল জুনিয়র ডাক্তারদের অনুমতি ক্রমেই কিন্তু দেওয়াল ভাঙা হয়েছিল এবং সিবিআই সেই ভাঙা দেওয়ালের সূক্ষ্ম পরীক্ষা করেও সেখানে কোনো তথ্য প্রমাণ ছিল এমন অস্তিত্ব খুঁজে পায়নি। পরে বলা হলো অন্য কোথাও ওই পৈশাচিক ঘটনা ঘটিয়ে দেহটাকে সেমিনার রুমে রেখে দেওয়া হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজে দেখে বোঝা গেল যে সেমিনার রুমে সঞ্জয় রায় একাই ঢুকেছিল এবং একাই বেরিয়ে এসেছিল। তারপর যে অভিযোগ নিয়ে নির্যাতিতার পরিবার, টেলিভিশন চ্যানেল এবং বেশ কিছু সেলিব্রিটি জুনিয়র ডাক্তার সহ শুরু করে দিলেন, তা হলো এই নারকীয় ঘটনা সঞ্জয়ের একার পক্ষে ঘটানো কিছুতেই সম্ভব নয়। একজন সিনিয়র ডাক্তার তো 150 গ্রাম সিমেন্টের তত্ত্বও দিয়ে দিলেন। অথচ নির্যাতিতার শরীরে পাওয়া গিয়েছে শুধু সঞ্জয় রায়ের গায়ের লোম। সঞ্জয় রায়ের জিন্স প্যান্টে নির্যাতিতার রক্ত পাওয়া গিয়েছে। এছাড়াও ডিএনএ স্যাম্পল মিলে গিয়েছে শুধু সঞ্জয়ের। এছাড়াও নানান সময়ে নানা পরস্পর বিরোধী মন্তব্য করেছেন তারা। যেমন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে, তেমনই যেই মন্তব্যগুলো তারা করেছেন, বিভিন্ন রকম মন্তব্য, তেমনই মন্তব্য করেছেন কিন্তু জুনিয়র ডাক্তারদের একাংশ। যেমন
পোস্টমর্টেম নাকি ঠিকঠাক হয়নি, তড়িঘড়ি মৃতদেহ দাহ করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ প্রতিটি ক্ষেত্রেই হয় নির্যাতিতার পরিবার অথবা জুনিয়র ডাক্তারদের সম্মতি নেওয়া হয়েছিল। সব কিছু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছেন এবং করেই নির্যাতিতার পরিবারের কাছে তারা স্পষ্ট জানতে চেয়েছেন, আবার তারা মত বদলাবেন না তো? এর আগে বহুবার তারা মত বদলেছেন, ডিগবাজি খেয়েছেন, এক বক্তব্য থেকে সরে এসে সম্পূর্ণ অন্য বক্তব্য রেখেছেন। এইসব দেখেই শীর্ষ আদালত তাদের 2 দিন সময় দিয়েছে। তবে এসবের মাঝখানে আরও একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে। সেটা নিয়ে আলোচনা করব আমরা, তবে ছোট্ট একটা বিরতির পর। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা বিভিন্ন বিষয়, বিশেষত রাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে তার পর্যালোচনা করি। আজকে যেমন করছি যে বাবা মায়ের কথার ওপরে বা তাদের আচরণের ওপর ভরসা রাখছে না সুপ্রিম কোর্ট, সেই নিয়ে তারা একটা বিবৃতি দিয়েছেন যে পরবর্তীকালে আবার পাল্টি খাবেন না তো, ডিগবাজি খাবেন না তো। 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিনের মধ্যে তাদের জানাতে হবে। কিন্তু এসবের আবহেই একটা নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আরজিকর নিয়ে। সেটা বলার আগে বলি, আপনারা যে জ্যাকেটটা আমাকে দেখছেন, আমি কৃতজ্ঞতা জানাই রুবিনা খাতুনকে। এই রুবিনা খাতুন আমাদের এক দর্শক, যিনি ফ্যাশন ডিজাইনিং করেন। তিনি আমাদের ভালোবেসে এই জ্যাকেটটি উপহার দিয়েছেন অনেক আগেই, তবে পরা হয়নি, আজকে পরেছি, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। রুবিনা, আপনাকে অনেক ধন্যবাদ। যাকে আমরা যে কথা বলছিলাম, কোন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে? চাঞ্চল্যকর তথ্য উঠেছে এই আরজিকরে নির্যাতিতার বিচার চাই, এই বিচার চাওয়ার নাম করে প্রায় 5 কোটি টাকা তুলেছে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের জন্য। এবং আন্দোলনের জন্য এই টাকাটা তুলে তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। ভাবুন, বিভিন্ন কিউআর কোড ছাড়াও বিভিন্নভাবে চেক, ড্রাফট, নগদে টাকা তারা তুলেছেন। আন্দোলনের জন্য এত টাকা তুলে তারা করলেনটা কি? প্রথমে তারা বলেছিলেন যে আমরা এই টাকা দিয়ে মানব সেবা করব, অর্থাৎ চক্ষু অপারেশন শিবির, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ইত্যাদি ইত্যাদি করব। দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও একটিও শিবির তারা করেননি। তাহলে এই টাকাটা এলো কোথা থেকে? শুধু এই 4 কোটি, 4.5 কোটি বা 5 কোটি টাকা যে তারা তুলেছেন তা না, এই টাকাটা নিজেদের মধ্যে লেনদেনও করেছেন। এই টাকা নগদে উইথড্র পর্যন্ত করা হয়েছে। এবং এই যে পুরো আরজিকরের আন্দোলন, এই আন্দোলনটা সাজিয়ে দিয়েছে একটি বা দুটি বা একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। তারা বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়েছে, ড্রোন ক্যামেরায় শ্যুট করেছে, বিভিন্ন রকম তারা একদম কমার্শিয়াল পদ্ধতিতে তারা এই কাজটি করেছেন এবং তার জন্য তারা বেশ কয়েক লক্ষ টাকা ফিজও নিয়েছেন। আপনি কখনো শুনেছেন কোনো আন্দোলনে এইরকম ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ডাকা হয়? ডাক্তাররা বলছেন যে আমাদের আন্দোলনে ডেকোরেটরদেরকে ভয় দেখানো হয়েছে, ইলেকট্রিশিয়ানদের ভয় দেখানো হয়েছে, তাই তারা প্যান্ডেল করতে চায়নি, লাইট দিতে চায়নি। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এলো কোথা থেকে? তারা প্রথমে স্বীকার করেননি যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে তারা এটা করছেন। পরবর্তীকালে চাপের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন। সেখানে না হয় কয়েক লক্ষ টাকা গেল এবং যে কমার্শিয়াল ভঙ্গিতে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল ড্রোন ক্যামেরা দিয়ে, অত্যাধুনিক মানে ক্যামেরা, যে ক্যামেরা আমরা স্টুডিওতে ব্যবহার করি সেই রকম ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে, সাধারণ মোবাইলে শ্যুট করা নয়। যেমন দেখানো হয়েছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারাও এসে এইখানে ডোনেশন দিচ্ছেন, অর্থাৎ আন্দোলনের জন্য ডোনেশন দিচ্ছেন, কেউ ফল দিচ্ছেন, কেউ জল দিচ্ছেন।
এসব দেখানো হয়েছে। এই সব দেখিয়ে এমন একটা আবহ তৈরি করা হয়েছে যাতে আপনি যারা আমরা এই আন্দোলনে ডোনেশন দিইনি কিন্তু আমাদের প্রাথমিকভাবে সমর্থন ছিল, আমরা যেন অপরাধী, আমরা যেন নির্যাতিতার বিচার চাই না, এরকম একটা দেখানো হয়েছে। কয়েক কোটি টাকা এসেছে ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে। এই টাকার হিসেব ডাক্তারবাবুরা কিছুতেই দিচ্ছেন না। তারা বলেছিলেন যে আমাদের অডিট চলছে, অডিট চললে আমরা হিসেব দিই, অডিট শেষ হলে আমরা হিসেব দিয়ে দেব। কিন্তু আজও পর্যন্ত তাদের অডিট শেষ হয়নি, সেই হিসেবও জনসাধারণের কাছে দেননি। পরবর্তীকালে একজন জুনিয়র ডাক্তারের প্রতিনিধি তারা বললেন আপনাদের কেন হিসেব দেব, যারা ডোনেশন দিয়েছে তাদের হিসেব দেব। ভাবুন ঔদ্ধত্য, মানুষের কাছ থেকে টাকা নিয়ে টাকাটা নিজেদের অ্যাকাউন্টে রেখে তারপরে জবাব দেবেন না, মানুষের টাকার হিসেব আপনারা দেবেন না। এই যে অত্যাধুনিক বায়ো টয়লেট, অত্যাধুনিক মঞ্চ, সেখানে অত্যাধুনিক মাইক্রোফোন ব্যবহার করা, অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করা, এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করবে না? এত টাকা আপনারা পেলেন কোথায়? পেলেন যদি তার হিসেব দিচ্ছেন না কেন? যে নির্যাতিতার নাম করে কোটি কোটি টাকা তুললেন তার পরিবারের জন্য আপনারা কি করেছেন? আমরা মানছি যে আইন আদালত করতে বেশ কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু তার জন্য 5 কোটি টাকা লাগে না। কোনো আন্দোলনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ডেকে এলইডি স্ক্রিন লাগিয়ে, ড্রোন ক্যামেরা দিয়ে, বিভিন্ন রকম অত্যাধুনিক ইলেকট্রনিক গ্যাজেটস দিয়ে, ওয়াকি টকি দিয়ে কোনো আন্দোলনকে সংগঠিত করতে দেখেছেন? আমরা দেখেছি এই আন্দোলনে। এই আন্দোলনের পেছনে বিরাট বড় একটা ফান্ড আছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের। কারণ তারা জানতেন আন্দোলন যতদিন চলবে সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, মানুষ বাধ্য হয়ে ছুটে যাবেন তাদের কাছে। এরকম কয়েক লক্ষ মানুষ হয়রান হয়েছেন আন্দোলন যতদিন চলেছে। জুনিয়র ডাক্তাররা যতদিন হাসপাতালে চিকিৎসা করেননি ততদিন মানুষ যেতে বাধ্য হয়েছে ওই বড় বড় বেসরকারি হাসপাতালে, তারাই ফান্ডিং করেছে, এরকমই জানা যাচ্ছে। শোনা তো যাচ্ছে একটি টেলিভিশন চ্যানেল এর মধ্যে জড়িত আছে, সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই রকম অভিযোগ উঠছে। অর্থাৎ এই আন্দোলনটা পুরোটাই কাদের বিরুদ্ধে? প্রথমত জানতে হবে আন্দোলনটা কাদের বিরুদ্ধে। প্রথম যখন কলকাতা পুলিশ এই তদন্ত দায়িত্বভার নিয়েছিল, তারা একজন অপরাধীকে শনাক্ত করে এবং তাকেই গ্রেফতার করে। পরবর্তীকালে সিবিআই দায়িত্ব নেয়, সিবিআই তাকেই মান্যতা দেয়, যেটা কলকাতা পুলিশ দিয়েছিল। তাহলে আন্দোলনটা ঠিক কার বিরুদ্ধে? সিবিআই এর বিরুদ্ধে? আদালতের রায়ের বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে? কার বিরুদ্ধে? অথচ বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে ঘটনায় মুখ্যমন্ত্রী দূর দূরান্তে যোগাযোগ নেই, তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে। অর্থাৎ এই আন্দোলনের অভিমুখ একটাই, সেই প্রথম স্লোগান দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ আজ যদি করেন, কাল আন্দোলন থেমে যাবে, সমস্ত বিপ্লব বন্ধ হয়ে যাবে। উদ্দেশ্যটা বুঝতে পারছেন? শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একজন মহিলা মুখ্যমন্ত্রী, দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে পরপর 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে এই জুনিয়র ডাক্তারদের উইশ লিস্ট হিসেবে বা তাদের ইচ্ছানুসারে তাকে পদত্যাগ করতে হবে? মামাবাড়ির আবদার? কি মনে করেন আপনারা? কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত। আগামীকাল সকাল 9টায় আসছেন প্রসূন গুপ্ত থার্ড আই অনুষ্ঠানে বা প্রসূনের পাঞ্চ অনুষ্ঠানে, আর আগামীকাল রাত 8টায় আবার দেখা হবে আপনাদের সাথে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।